প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি গল্প, নাম খুনে পিশাচ। শুরু করছি প্রথম অংশ। পুরুষ ময়না দুটো মারামারি বাঁধিয়েছে আমার। জামরুল গাছের ডালে বসে উৎসাহের সঙ্গে তাই দেখছে তাদের পরিবার পরিজন। দুই পরিবারের দুই কর্তার মধ্যে লেগে গেছে ক্ষমতার লড়াই। চলছে তুমুল প্রতিযোগিতা, কে কাকে মাটিতে ফেলে আটকে রাখতে পারে দুপা দিয়ে। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো মেরে ফেললো, চেঁচাচ্ছে যে জিতেছে সেই। অপরটি হুবহু অনুকরণ করলো মিসেস আশরাফকে। আনিকা, দেখো তো একটু, জ্বালিয়ে মারলো বদমাশগুলো। তারা ওগুলোকে এখান থেকে, বলল ডালে বসা একজন। মাঝে মাঝেই ঝগড়া বাঁধিয়ে কর্তৃত্ব ফলায় পাহাড়ি ময়না দুটো। বকা দিলেন মিসেস আশরাফ, কিন্তু তাকে পাত্তা দিল না ওরা। জানে চেয়ার ছেড়ে উঠবে না এখন গৃহকর্ত্রী। কক্সবাজার টেকনাফ সড়কে টেকনাফ শহরের 12 মাইল আগে উত্তর পশ্চিমে চলে গেছে ইট বেছানো একটা এবড়ো খেবড়ো পথ। ওই সরু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে 4.5 মাইল গেলে পৌঁছানো যায় প্রশান্তি এস্টেটে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলী আশরাফের 100 একর জায়গা জোড়া এই এস্টেটে রয়েছে পাহাড়ের ঢালে কমলা বাগান আর ফাঁকা সমতল জায়গায় ধান গাছ। এছাড়া আমজাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বাতাবি লেবু, আতা সহ হরেক জাতের ফল ও ফুল গাছেরও অভাব নেই। আর আছে রাবার প্লান্টেশন ও জঙ্গল। চারপাশে নির্জন পাহাড়, জঙ্গল, বাগান, ফসলের ক্ষেত। মাঝখানে মেহগনি ও বার্মিজ টিকের তৈরি সাদা রং করা মাঝারি আকারের দোতলা বাংলো, নাম শান্তিনীড়। ব্রিটিশ আমলে তৈরি হলেও নিয়মিত মেরামত করা হয় বলে দেখলে বোঝা যায় না বাংলোটার বয়স এখন 165 বছর। এস্টেট থেকে খানিকটা পশ্চিমে পাহাড় জঙ্গলের ওধারে দিগন্ত বিস্তৃত সুনীল বঙ্গোপসাগর। নিঘাত প্রকৃতির শুদ্ধ পরশ মেলে তৃতীয় তৃতীয়ার চাঁদের মতো বাঁকা সৈকতে গিয়ে বসলে ওখানে ট্যুরিস্টের হই হট্টগোল কিংবা অবহেলায় ছুঁড়ে ফেলা প্লাস্টিকের সর্বনাশা বজ্র নেই। শরতের বিকেল, ঝিরঝিরে স্নিগ্ধ হাওয়ায় বাতাবি লেবু ও পাকা তালের সুবাস। মনটা কেমন উদাস হয়ে যায়। দক্ষিণমুখী বাংলোর সামনের বারান্দায় আরাম কেদারায় বসে স্বামী কাগজ দেখছেন। টি টেবিলে ওপাশে বসে দ্রুত হাতে উলের সোয়েটার বুনছেন মিসেস আশরাফ। মাঝে মাঝে মুখ তুলে প্রশস্ত উঠান ভরা সবুজ ঘাসের চাদরে উত্তেজিত ময়না দুটোর ঝগড়া দেখছেন। মুচকি হাসলেন তিনি। ঝগড়াটা বাহানা, আসলে বিস্কুটের ভাগ চায়। মিসেস আশরাফকে বিস্কুটের টিনে হাত দিতে দেখে মুহূর্তে থেমে গেল মারপিট। ছোট ছোট কয়েক লাফে কাছে চলে এলো দুই বদমাস। গোটা কয়েক বিস্কুট দুহাতের তালুতে চেপে ভাঙলেন গৃহকর্ত্রী। তারপর গুঁড়োগুলো ছড়িয়ে দিলেন সামনে। অমনি কিচিরমিচির আওয়াজ তুলে গাছের ডাল ছেড়ে ছুটে এলো সবকটা ময়না। জুটে গেল ভোজ সবাই। শুরু হলো ব্যস্ত ভঙ্গিতে সুস্বাদু খাবার খুঁটে তোলার প্রতিযোগিতা। তারই ফাঁকে একটু সুযোগ পেলেই পাশের অন্যমনস্ক প্রতিযোগীর মাথায় ঠোকর মারা। কেউ কেউ আবার ছোট ছোট লাফ দিয়ে টি টেবিলের তলায় গিয়ে ঢুকলো বিস্কুটের বড় টুকরোর আশায়। চায়ে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন মিসেস আশরাফ। স্বামীর দিকে তাকালেন। কই, কাগজ তো দেখছেন না? চোখ বুজে গভীর চিন্তায় ডুবে আছেন মেজর জেনারেল আলী আশরাফ। গত 1 সপ্তাহ ধরে মনমরা আত্মমগ্ন হয়ে আছেন তিনি। আরেক কাপ চা দেব? নরম গলায় জিজ্ঞেস করলেন মিসেস আশরাফ। না। চোখ মেলে ন্যাপকিনে মুখ মুছলেন আশরাফ সাহেব। আনিকা কোথায়? ওকে দেখছি না যে। কক্সবাজারে গেছে ওর এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে। সন্ধ্যের আগেই চলে আসবে। টেবিল থেকে একটা ঘণ্টি তুলে নিয়ে নাড়লেন তিনি। মিষ্টি টুংটাং শব্দ হলো। ফুরুত করে উড়ে আবার ডালে গিয়ে বসলো পাখিগুলো।
বিরাট বপু দুলিয়ে বাংলোর ভিতর থেকে হ্যাঁসফ্যাঁস করতে করতে বারান্দায় এসে দাঁড়ালো পৌরা স্বরূপা বিবি। এ বাড়িতে 30 বছরেরও বেশি হলো কাজ করছে এই বিধবা মহিলা। মনিবদের চা পর্ব শেষ বুঝে ফ্যাঁসফ্যাঁসে স্বরে জিজ্ঞেস করলো সে, আফা, নিয়ে যামু? হ্যাঁ, নিয়ে যাও। আরেকটা কথা মনে পড়ল মিসেস আশাপের। এবছর পেয়ারা তাড়াতাড়ি পেকেছে। স্বরূপা, আমাদের কিছু জেলি বানিয়ে ফেলা দরকার। বোতল লাগবো আফা। সরল হাসল মহিলা। কেন? গত বছরই না ঢাকা থেকে জেলির জন্য 12টা বোতল আনিয়ে দিলাম। কি হলো ওগুলোর? 9ডা দ অহনো বড়া আফা। বাকি গিনিত এই বছর আমের মিষ্টি আচার রাখলেন না? হ্যাঁ, মনে পড়েছে। বললেন, ঠিক আছে, আনিকাকে দিয়ে বোতল আনিয়ে নেব। যে আফা। ট্রেতে চায়ের পট, কাপ পিরিচ ও বিস্কুটের প্লেট তুলে নিয়ে ড্রয়িং রুম থেকে কিচেনে ফিরে গেল স্বরূপা বিবি। উলের কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন মিসেস আরশাপ। যন্ত্রের মতো চলছে আঙুল দ্রুত গতিতে। এবার শীত আসার আগেই স্বামী ও মেয়ের জন্য সোয়েটার বুনতে চান। বোনার কাজ চলছে, কিন্তু তাকিয়ে আছেন তিনি দূর দিগন্তের দিকে। নীল আকাশে সাদা মেঘের ভেলাগুলোয় কে জানে কার রক্তের রং মাখিয়ে দিয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সূর্যটা। বড়জোর আর আধ ঘন্টা, তারপরই রং হারিয়ে কালচে হতে হতে মিলিয়ে যাবে আকাশের সব রং। ডোবার ব্যাঙগুলো একযোগে ডাকতে শুরু করবে আধার নামলে। সেই সঙ্গে কোরাস ধরবে অসংখ্য ঝিঝি পোকা। আনিকা এখনো এলো না। গাড়ির শব্দ শুনতে পাচ্ছ? নীরবতা ভাঙলেন আশরাফ সাহেব। কান পাতলেন তার মিসেস। হ্যাঁ, গাড়ি। আনিকা ফিরছে বোধ হয়। মাথা নাড়লেন আলী আশরাফ। না, এটা জিপ গাড়ি। বাড়ছে শক্তিশালী ইঞ্জিনের গুরুগম্ভীর আওয়াজটা। কাছে চলে আসছে। কড়া ব্রেকের শব্দ হলো। 3 মিনিট পর বাগানের খোয়া বিছানো সরু পথ ধরে পায়জামা পাঞ্জাবি পরা 3জন লোককে হেঁটে আসতে দেখলেন স্বামী স্ত্রী। কারা এরা? দামি পাঞ্জাবি পরা সামনের লোকটা পিছনের দুজনের চেয়ে অন্তত 6 ইঞ্চি বেশি লম্বা। দেহটা একটু মোটার দিকে তার। পাক ধরেছে দাড়ির এখানে ওখানে। কাছে আসবার পর বোঝা গেল 45-এর বেশি হবে না তার বয়স। আর্মিতে থাকলে কঠোর পরিশ্রম করিয়ে বাড়তি মেদ ঝরানো হতো এর, ভাবলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। পেছনের লোক দুটোর হাতে বড়সড় দুটো লাল সুটকেস দেখে কুঁচকে গেল তার ভ্রু। মনে হচ্ছে ওজন আছে। বয়ে আনতে কষ্ট হচ্ছে লোকগুলোর। সরাসরি টি টেবিলের কাছে এসে থামলো সামনের লোকটা। আসসালামু আলাইকুম জনাব আশরাফ বলে হাসি দিতেই ঝকঝকে সাদা ছোট ছোট দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল তার। কড়া আতরের বিশ্রী গন্ধে নাক কুচকে উঠতে চাইল মিসেস আশরাফের। তবু জোর করে ঠোঁটে টেনে আনলেন স্মিত হাসি। লোকটার সঙ্গী দুজন মূর্তির মতো দাঁড়িয়ে আছে দলনেতার 2 ফুট পিছনে, 2 ফুট ডানে বামে। কেমন যেন চকচকে দৃষ্টি তাদের চোখে। মনে হয় কি এক আকণ্ঠ নেশায় ডুবে আছে বুধ হয়ে, অথবা সম্মোহিত। ওয়ালাইকুম আসসালাম বললেন আলী আশরাফ। চেয়ার ছেড়ে উঠলেন না বা হাত বাড়িয়ে দিলেন না তিনি করমোদনের জন্য। আমি মুফতি আলাওয়াল হানিফি, নিজের পরিচয় দিল সালাম প্রদানকারী। আমার সম্পর্কে হয়তো ধারণা আছে আপনার জনাব আশরাফ। আপনার সঙ্গে মোলাকাতের সুযোগ হওয়ায় খুব খুশি হলাম। সুবহান আল্লাহ। পিছনের দুজন হাতের সুটকেস কাঠের মেঝেতে নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো। সামনের সঙ্গীর দিকে চেয়ে আছে তারা সতর্ক চোখে। দলনেতার সামান্যতম প্রতিক্রিয়াও চোখ এড়াচ্ছে না তাদের। এরা আমাদের সংগঠনের খিদমতগার। কাঁচাপাকা দাড়িতে হাত বোলালো মুফতি আলাওয়াল হানিফি। হাসছে তৃপ্তির হাসি। টেবিল থেকে পাইপ বের করে বাউলে এরিনমোর তামাক ভরতে শুরু করলেন মেজর জেনারেল আলী আশরাফ। তামাক ভরবার ফাঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলেন দাড়িওয়ালা লোকগুলোর টুপি, সিল্কের পায়জামা পাঞ্জাবি, চামড়ার সাদা নাগরা জুতো, লাল সুটকেস দুটো। দ্রুত ভাবলেন, এদেরকে তার স্টাডিতে নিয়ে যেতে পারলে ভালো হতো। ওখানে ডেস্কের উপরে ডয়ারে তার রিভলভারটা রয়েছে। জানতে চাইলেন শান্ত স্বরে, বলুন কি করতে পারি আমরা আপনাদের জন্যে? পাইপ ধরিয়ে আনারসের সুবাস মাখা নীলচে ধোয়ার
ফাঁক দিয়ে দেখলেন তিনি মুফতি আলাওয়াল হানিফির সুদর্শন ফর্সা চেহারা। হানিফির হাসিটা যেন চিরস্থায়ী, একটুও সংকুচিত হলো না লালচে দুঠোঁট। বড় বড় খয়েরি চোখ দুটোতে তার হালকা বিস্ময়ের ছাপ। হাসি হাসির চেহারাতেই বলল, মাওলানা হান্নান হুজুরের পক্ষ থেকে একটা পয়গাম নিয়ে এসেছি আমি। তিনি জানতে চান আপনি কেমন আছেন আর আপনার জমিটার দাম কত। চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়ালেন রিটায়ার্ড মেজর জেনারেল। ধোয়া ছাড়লেন পাইপে টান দিয়ে। তার দেখা দেখে উঠলেন মিসেস আশরাফও। এখনও ভদ্রতার সূচক হাসছেন তিনি। মৃদুস্বরে বললেন, আমরা ভালো আছি মিস্টার হানিফি। এতটা পথ কষ্ট করে আপনাদের আসতে হলো বলে সত্যিই খুব খারাপ লাগছে। কক্সবাজার বা টেকনাফে খোঁজ নিলেই জানতে পারতেন এস্টেট বিক্রি করবেন না আমার স্বামী। এটা ওর পৈতৃক সম্পত্তি, কাজেই বুঝতেই পারছেন। হাসি মুখে মিসেস আশরাফের কথা শুনছিল হানিফি। উনি থেমে যাওয়ায় চোখ সরিয়ে মেজর জেনারেলের দিকে তাকাল হচ্ছে। মুখ খোলায় বোঝা গেল মিসেস আশরাফের একটা কথাও গুরুত্বের সঙ্গে নেননি। আমাদের হুজুরের যে উদ্দেশ্যে জমি দরকার, তাতে এর চেয়ে ভালো জায়গা আর হয় না। চারপাশে পাহাড় জঙ্গল, পিছনে খোলা সাগর, ঠিক আমাদের যার দরকার। আপনি যুক্তিসঙ্গত যে কোনো অঙ্কের টাকা চাইতে পারেন জনাব আশরাফ। আপনি আমার স্ত্রীর কথা শুনেছেন, প্রশান্তি বিক্রি করব না আমরা কখনো, বললেন আলী আশরাফ। আপনারা অন্য কোনো জায়গা দেখুন গিয়ে। হো হো করে হেসে উঠল মুফতি হানিফি। মনে হলো হাসিটা তার কৃত্রিম নয়। দাড়িতে হাত বোলানোর ফাঁকে মাথাটা এদিক ওদিক নাড়ল সে। কথা বলল এমনভাবে যেন অবুঝ কোনো কিশোরকে বোঝাচ্ছে। আপনি আমার কথা এখনো মেহসুস করতে পারেননি জনাব আশরাফ। আমাদের হুজুরের এই জায়গাটাই দরকার। টেকনাফের আশপাশে আর কোনো জমি নয়। যে কোনো দাম হাঁকুন, যত খুশি। কত চাই আপনার? মেজর জেনারেল আলী আশরাফ ধৈর্য না হারিয়ে বললেন, আপনিই বরং বুঝতে ভুল করছেন মিস্টার হানিফি। ভুল বুঝে আমাদের সবারই সময় নষ্ট করছেন। আমি যতদিন বেঁচে আছি বিক্রি হবে না প্রশান্তি। এবার আপনারা যদি আসেন তাহলে ভালো হয়। অজু করে নামাজে বসবো। শহরে পৌঁছতে এমনিতেই মাগরেব পেরিয়ে যাবে আপনাদের। বাগানের বাম দিকের একটা হাঁটাপথ দেখালেন তিনি হাতের ইশারায়। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন আপনাদের গাড়ির কাছে। ভদ্রতা করে ওই পথের দিকে দুপা এগোলেন আলী আশরাফ সাহেব। কিন্তু মুফতি আলাওয়াল হানিফি এক চুল না নড়ায় থেমে যেতে হলো তাকে। খেয়াল করলেন আগন্তুকের খয়েরি চোখ দুটোর দৃষ্টি আগের চেয়ে অনেকখানি শীতল হয়ে গেছে। হাসিটা মুফতি হানিফির ঠোঁটে লটকে রয়েছে এখনো, তবে প্রদর্শিত দাঁতের সংখ্যা কমে গেছে বেশ কয়েকটা। 1 মিনিট জনাব, নরম সুরে বলল সে। তারপর ঘাড় ফিরিয়ে সঙ্গীদের কিছু নির্দেশ দিল মৃদু কণ্ঠে। লোকটার আচরণে হঠাৎ পরিবর্তন দেখে ভিতরে ভিতরে নড়ে গেলেন মিসেস আশরাফ। স্বামীর আরও কাছে ঘেঁষে দাঁড়ালেন তিনি। নির্দেশ পেয়ে লাল সুটকেস দুটোর ডালা খুলল সঙ্গী দুজন। দুটো সুটকেসই কানায় কানায় ভরে আছে 500 টাকার নোটে। থরে থরে সাজানো বান্ডিলের পর বান্ডিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নিষ্পলক চোখের দিকে তাকিয়ে হাসিটা আবার একটু চওড়া হলো মুফতি হানিফির। পুরো 15 কোটি আছে এখানে। বহুত রুপেয়া, কি বলেন জনাব? টাকাগুলো সব আপনার হয়ে যেতে পারে। দলিল তৈরি। আপনি শুধু স্ট্যাম্প কাগজের লেখাগুলো একটু পড়ে নিয়ে সই করে দেবেন। আসুন শুভ কাজটা সেরে ফেলা যাক। তারপর পরস্পরের কাছ থেকে হাসি মুখে বিদায় নেব আমরা। বিরক্তিকর লোকটার দিক থেকে চোখ সরিয়ে বাগানের পথটা তর্জনী তাক করে দেখালেন আলী আশরাফ। আপনারা এবার আসুন। যা বলার বলে দিয়েছি আমি আগেই। টাকার লোভ দেখাবেন না আমাকে। প্রশান্তি বিক্রি হবে না, ব্যাস। স্ত্রীর বাহু ধরে ঘরের দিকে পা বাড়ালেন তিনি। দাঁড়ান 1 মিনিট। এক কদম সামনে এগিয়ে তর্জনী তুলে ধমকে সুরে বলল মুফতি আলাওয়াল হানিফি। তার হাসি থেকে মিলিয়ে গেল সমস্ত উষ্ণতা। খয়েরি চোখ দুটোর দৃষ্টি হয়ে উঠেছে হিম শীতল কঠোর। শান্তস্বরে বলল সে, আপনি ভুল করছেন জনাব। আমার সঙ্গে মিলিটারি মেজাজ দেখাবেন না। ওসব ট্রেনিং নেওয়া আছে আমারও। যদি আপনি আমাদের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো বেউকুফি করেন, অন্য পথ ধরব আমরা তখন আমরা। শ্যাট আপ!
গর্জে উঠলেন মেজর জেনারেল। গেট আউট, আই সে, গেট দ্য হেল আউট অফ হিয়ার। হঠাৎ ভীষণ ভয় পেলেন মিসেস আশরাফ। শক্ত করে স্বামীর কোনোই খামছে ধরলেন তিনি। অভয় দিতে তার হাতের উপর হাত রাখলেন আশরাফ সাহেব। গলা নামিয়ে বললেন, আপনারা আসুন, পুলিশ ডাকতে বাধ্য করবেন না আমাকে। লাল টুকটুকে জিভ বের করে উপরে ঠোঁট চাটল মুক্তি। হাসি খুশি ভাবের লেশমাত্র নেই আর তার চেহারায়। কর্কশ্বরে বলল, তাহলে জনাব, আপনি বেঁচে থাকতে বিক্রি হবে না এ জমি। এই তো আপনার শেষ কথা। ডান হাত পিছনে নিয়ে তুড়ি বাজালো সে একবার। পিছনের লোক দুজনের হাত চলে গেল পাঞ্জাবির নিচে। কোমরে বাঁধা হোলস্টার থেকে দুটো 6 হাওয়ার সেমি অটোমেটিক পিস্তল নিয়ে বেরিয়ে এলো হাত দুটো। হাতকে উঠে মুখে হাত চাপা দিলেন মিসেস আশরাফ। ঠিকই ধরেছেন, জোরের সঙ্গে বলতে চাইলেন আলিয়া সাহেব, কিন্তু গলার ভিতরটা খুব শুকনো ঠেকল তার। ঢোক গিললেন। বিশ্বাস করতে পারলেন না সত্যি সত্যি তাকে খুনের হুমকি দেয়া হচ্ছে। নিশ্চয় মিথ্যে ভয় দেখাচ্ছে লোকটা। আমার শেষ কথা আপনি শুনেছেন, বললেন খসখসে স্বরে। আস্তে করে মাথা দোলালো মুফতি হানিফি। তাহলে আপনার পরে যে এই সম্পত্তির মালিক হবে, মানে আপনার মেয়ে, তার কাছ থেকে এটা কিনে নেব আমরা। আরেকবার চুটকি বাজালো সে, তারপর চট করে পিছিয়ে দাঁড়ালো 3 কদম। সরে গেল লাইন অফ ফায়ার থেকে। পিস্তল ধরা হাত উঁচু করল তার দুই সঙ্গী, ট্রিগারে চাপ দিল। তাদের লক্ষ্যবস্তু দরজার সামনে বারান্দায় দাঁড়ানো স্বামী স্ত্রী। গুলির শব্দে জামরুলের ডাল ছেড়ে পালালো ময়নাগুলো। বাংলোর পেছন থেকে ঘেউ ঘেউ করে উঠল সেকলে বাঁধা জার্মান শেফার্ড কুকুরটা। আশরাফ দম্পতি মাটিতে পড়ে যাওয়ার পরেও একের পর এক গুলি চালিয়ে গেল নিষ্ঠুর ঘাতকরা। গুলির আওয়াজে বাংলোর কোনা ঘুরে ছুটে এলো স্টেটের ম্যানেজার কাম গার্ড অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আবুল কালাম। রক্তাক্ত জেনারেল ও তার স্ত্রীর পাশে দাঁড়ানো সশস্ত্র লোকগুলোকে দেখেই কাঁধে ঝোলানো রাইফেলটা নামাতে গেল সে। এই রাইফেল দিয়ে মুক্তিযুদ্ধে বহু পাকিস্তানি হানাদার ও রাজাকার খতম করেছে সুবেদার মেজর। আজ কি তার সেই বিশ্বস্ত রাইফেল ব্যর্থ হবে? ভালো মতো কিছু বুঝে ওঠার আগেই তার বুকে একই সঙ্গে ঢুকলো দুটো বুলেট। ঝাঁকি খেয়ে পিছিয়ে হুড়মুড় করে চিত হয়ে পড়ে গেল আবুল কালাম। রাইফেলটা পড়ল তার বুকের উপর। দামি কাপড় বাঁচিয়ে দেহগুলোর উপর ঝুঁকে কোথায় গুলি লেগেছে দেখল মুফতি আলাওয়াল হানিফি। সুবেদার মেজর আবুল কালাম পা আছড়াচ্ছে দেখে ইশারা করল। পিস্তলে নতুন ম্যাগাজিন ভরে গুরুতর আহত মানুষটার মাথায় গুলি করল তার সঙ্গীদের একজন। 3জনই মারা গেছে নিশ্চিত হয়ে সন্তুষ্ট মনে বাগানের পথ ধরে গাড়ির দিকে ফিরে চলল মুফতি হানিফি। ডালা লাগিয়ে সুটকেসগুলো তুলে নিল তার দুই সঙ্গী। হাঁটছে তার পিছন পিছন। টয়োটা জিপে উঠে ধীরে সুস্থে রওনা হয়ে গেল 3জন। কক্সবাজার টেকনাফ সড়কে উঠে ডানে বাঁক নিল টয়োটা। কয়েক মাইল এগোনোর পর সুটকেস হাতে নেমে গেল অনুচর 2জন। কাছেই কোথাও ওগুলো হেফাজতে রাখার ব্যবস্থা আছে। টেকনাফ শহরের কাছাকাছি এসে নির্জন পাহাড়ি রাস্তা থেকে জিপটা গড়িয়ে ফেলে দেওয়া হলো নাপ নদীতে। ওটা ডুবে যাওয়ার পর টেকনাফ সদরের দিকে হেঁটে চলল হানিফি। রাত 12টা পর্যন্ত ওখানেই থাকবে সে। তারপর গোপনে পার হবে নাপ নদী। সতর্ক নাশাকা বাহিনীর চোখ এড়িয়ে চলে যাবে মায়ানমারের ভেতরে রোহিঙ্গা অধ্যুষিত থুরং গ্রামের কাছে, নিজেদের অস্থায়ী অবকাশ যাপন কেন্দ্রে। ওদিকে গোধূলির ম্লান আলোয় শান্তিনীর এর চওড়া বারান্দা ও সামনের লনে পড়ে থাকলো 3জন মানুষের বুলেটবিদ্ধ ক্ষতবিক্ষত লাশ। বেগম সাহেবার লাশের পাশে বসে বুক চাপড়ে কাঁদছে বোকাশোকা স্বরূপা বিবি। কিছুক্ষণ পর একটা গাড়ির আওয়াজ শুনতে পেল। বাঘ ঘুরে বাংলোর দিকেই আসছে গাড়িটা। কান্না আরও বেড়ে গেল স্বরূপা বিবির। আসছে আনিকা। 2 বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের শুটিং রেঞ্জ। ফিল্ড এজেন্টের নিখুঁত লক্ষ্যভেদের জন্য উচ্চ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। দেশের বিরুদ্ধে বৈদেশিক যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করবার জন্য সেই পাকিস্তান আমলে সৃষ্টি করা হয়েছিল কাউন্টার ইন্টেলিজেন্স। আর্মি থেকে অবসর নেবার সঙ্গে সঙ্গে প্রায় জোর করে এর পরিচালনার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল মেজর জেনারেল রাহাত খানের উপর। স্বাধীনতার পর আজও তিনিই কর্ণধার। নিজের হাতে গড়ে নিয়েছেন প্রতিরক্ষা বাহিনীর 3 শাখা থেকে বাছাই করা দুর্ধর্ষ কয়েকশো যুবককে। পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে রয়েছে তারা। কোথাও দেশের স্বার্থ বিঘ্নিত হওয়ার সামান্যতম সম্ভাবনা দেখলেই ঝাঁপিয়ে পড়ে প্রাণের পরোয়া না করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ অকুতভয় এইসব বাঙালি ছেলে যোদ্ধা সমীহ কেটেছে দেশ বিদেশে।
বিসিআই এর কর্ণধার মেজর জেনারেল রাহাত খানের নির্দেশেই মার্কসম্যানশিপ পরীক্ষার আয়োজন করা হয়েছে আজ এই শেষ বিকেলে। পরীক্ষাতে শুধু একজন। 9 নম্বর লেখা বোর্ডের পাশে ফায়ারিং পয়েন্ট এ বসে আছে বিসিআই এর সেরা এজেন্টদের অন্যতম মাসুদ রানা। এইমাত্র দ্বিতীয় গুলি করে উঠে বসেছে ও। গুলিটা কোথায় লাগলো দেখবে বলে। ওর কাছ থেকে 750 মিটার দূরে 9 লেখা দৈর্ঘ্যে পোস্তে 6 ফুট বর্গাকৃতি টার্গেটকে শেষ বিকেলে সোনালি রোদে খালি চোখে দেখতে লাগছে ছোট্ট একটা রং জ্বলা ডাক টিকিটের মতো। ও রাইফেলে বসানো স্পেশাল ওয়েদার বাই 6x62 স্নাইপার স্কোপের ভিতর দিয়েও খুব ভালো দেখা গেছে তা নয়। কুচকুচে কালো বুলস আইটাকে মনে হয়েছে পূর্ণগ্রহণ লাগা চাঁদের মতো। মনে হয়েছে ফ্যাকাশে নীল রং পেন্সিলের দাগ। গুলি কোথায় লাগলো বুঝবার উপায় নেই। ছোট্ট টাইপডে বসানো হাই পাওয়ার টেলিস্কোপে চোখ রাখলো রানা। মনে হলো 10 ফুট দূর থেকে দেখতে পাচ্ছে টার্গেটটা। ভালোই মেরেছে। প্রথম গুলিটা লেগেছিল বুলসাইয়ের সেন্টার থেকে অনেকটা দূরে। এলিভেশন ও উইন্ডেজ অ্যাডজাস্টের পর 11টা। এবারেরটা লেগেছে 3 ইঞ্চি নিচে আর 2 ইঞ্চি বামে। মাথা নাড়ল রানা। রাইফেলটা জিরো হয়নি এখনো। বাতাসের গতির নির্দেশক নীল ও হলুদ পতাকাগুলো মনোযোগ দিয়ে দেখল রানা। গত আধ ঘন্টায় পূব দিক থেকে হাওয়ার গতি বাড়েনি তেমন। ডান দিকে 2 ঘাট ছড়িয়ে স্কোপের উইন্ড গেজ ঠিক করলো ও। তারপর 3 ঘাট উপরে তুলতেই পয়েন্ট অফ এইমে চলে এলো স্কোপটার ক্রস চিহ্ন। শুয়ে পড়ে রাইফেলটা তুলল কাঁধে। ট্রিগার গার্ডে আঙুল পুরে ট্রিগারে রাখলো তর্জনী। শ্বাস নিয়ন্ত্রণ করলো এবার। সাবলীল শ্বাসের ফাঁকে আলতো করে চাপ বাড়ালো ট্রিগারে। শুটার শূন্য ফাঁকা রেঞ্জে করাত করে গর্জন ছাড়লো একাকী রাইফেল। গুলিটা বেরিয়ে যাওয়ার মুহূর্তেই অনুভব করলো রানা ঠিক জায়গা মতোই লাগবে এবার বুলেট। গুড, ভেরি গুড। মাসুদ রানার পিছনের উঁচু সিমেন্ট মঞ্চ থেকে প্রায় চেঁচিয়ে উঠলেন চিফ রেঞ্জ অফিসার। দূরবীন থেকে চোখ সরিয়ে তাকালেন রানার দিকে। ঠিক এরকম চালিয়ে যান দেখি। পাল্টে দিচ্ছি টার্গেট। একটা বোতামে চাপ দিতেই নিচে নেমে গেল প্রথম টার্গেট। উঠে এলো আরেকটা। রাইফেলের স্টকে গাল ঠেকালো রানা। চোখ রাখলো স্কোপের রাবার আই পিসে। প্যান্টে ডান হাতটা মুছে শক্ত করে ধরল ট্রিগার গার্ডের পেছনের পিস্তল গ্রিপ। পা দুটো ছড়িয়ে দিল আরেকটু। এবার ফাইনাল। পরপর 5টা গুলি করতে হবে ওকে বিরতি না দিয়ে। প্রথমটার পর বাকি বুলেটগুলো একইভাবে ব্যারেল থেকে বের হবে কিনা ভাবল রানা। সম্ভবত বেরোবে। বিসিআই এর টেকনিক্যাল ডিপার্টমেন্টের ওয়েপন এক্সপার্ট পাগলা ডক্টর শামশের আলীর নিজ তত্ত্বাবধানে তৈরি বুলেট। তিনি ওকে জানিয়েছেন 2 সেকেন্ড দেরি করে গুলি করলে কোনো ফেড হবে না। বিসিআই এর ল্যাবরেটরিতে অনেক যত্নে রাইফেলটার উপর কারিগরি ফলিয়েছেন ডক্টর শামশের আলী। এ ধরনের রাইফেলের রেঞ্জ সাধারণত 500 মিটার, কিন্তু 750 মিটার দূর থেকেও মানুষ খুন করবার ক্ষমতা আছে ওর হাতের এই 250-3000 ক্যালিবার অস্ত্রটার। হাই ভেলোসিটি 57টা বুলেট দিয়ে শামশের আলী বলেছেন 7টা টার্গেট প্র্যাকটিসের জন্য, বাকিগুলো অন্য কাজে লাগবে। বোল্ট অ্যাকশন পাল্টে 10 শটের রিপিটার এ রূপান্তরিত করা হয়েছে রাইফেলটাকে। কিন্তু তার ফলে গুলির ভেলোসিটি যাতে না কমে সে ব্যবস্থাও করা হয়েছে। ওর মতো এজেন্টদের যে ধরনের কাজে রাইফেল ব্যবহার করতে হয় সে ধরনের কাজে অস্ত্রের ওজন কম হওয়া দরকার। তাই হালকা রাইফেল বাছাই করা হয়েছে। স্যাভেজ 99F এর ওজন মাত্র 6.5 পাউন্ড। অস্ত্রটা কাঁধে ঝুলিয়ে অনায়াসে মাইলের পর মাইল পথ হেঁটে পাড়ি দিতে পারবে ও। রেডি? পিছন থেকে জানতে চাইলেন চিফ রেঞ্জ অফিসার। রেডি। 5 থেকে গুনছি তাহলে। শুরু করলাম। 5, 4, 3, 2, 1 ফায়ার। তপ্ত 5টা কিউপনিকেল বুলেট
বর্ষণের প্রচণ্ড শব্দ হলো পরপর 5 বার। টার্গেট নেমে গেল চোখের পলকে, তারপর উঠে এলো আবার। বুলস-আইয়ে দেখা গেল 5টা ছোট সাদা ডিস্ক। চমৎকার! নিখাত প্রশংসার সুরে বললেন রেঞ্জ অফিসার। নেমে এলেন সিমেন্টের মঞ্চ থেকে। রানা উঠে দাঁড়ানোর পর ওর হাতে ধরিয়ে দিলেন শুটিংয়ের রেকর্ড। স্কোপ অ্যাডজাস্ট করবার পরপরই 750 মিটার দূরের টার্গেটে বিরতিহীন 5টা গুলি করতে হয়েছে ওকে। ফলাফল 5 বারে 5বারই বুলস-আই, গ্রুপিং 2.5 ইঞ্চি। রেকর্ডে চোখ বুলিয়ে 5 বারে 5বারই বুলস-আই, গ্রুপিং 2.5 ইঞ্চি। রেকর্ডে চোখ বুলিয়ে রেঞ্জ অফিসারকে ধন্যবাদ দিল রানা। স্কোপ সহ রাইফেলটা কেসের ভিতর ভরে স্টাফ দিয়ে শক্ত করে স্টক ও ব্যারেল আটকে দিল, যেন জোরালো ঝাঁকিতেও সামান্যতম না নড়ে। তারপর রওনা হয়ে গেল গাড়ির দিকে। পিছন থেকে মাসুদ রানার দিকে চেয়ে থাকলেন রেঞ্জ অফিসার। কেন এই অপুতুল আলোয় 750 মিটার দূরের লক্ষ্য ভেদ করতে বলা হয়েছে বিসিআই এর জীবন্ত কিংবদন্তি মাসুদ রানাকে কে জানে। নিয়ম অনুযায়ী 15 ইঞ্চি বৃত্তাকার বুলস-আই দেয়া হয়, কিন্তু নিয়মের ব্যতিক্রম করে ওকে দিতে বলা হয়েছে 6 ইঞ্চি বৃত্ত। কারণটা নিশ্চয় টপ সিক্রেট। ঘুরে দাঁড়িয়ে পা বাড়ালেন রেঞ্জ অফিসার। বাড়ি ফিরবেন অফিসে তালা দিয়ে। পরদিন সকাল 9:30, বিসিআই হেডকোয়ার্টার, মতিঝিল। 10 মিনিট হলো মেজর জেনারেল রাহাত খানের অফিসে ঢুকেছে রানা। বসের সুন্দরী প্রাইভেট সেক্রেটারি ইলোরাকে একটা উড়ন্ত চুমু উপহার দিয়ে ভুরু শাসনের মাধ্যমে প্রত্যাখ্যান হয়ে পাইপ নেড়ে আফসা ইঙ্গিতে ওকে বসতে বলেছেন রাহাত খান। চেয়ে নিয়ে শুটিংয়ের রেকর্ডটা দেখেছেন। তারপর 750 মিটার দূরের টার্গেটে ওর 5টা গুলি বুলস-আইয়ে লেগেছে দেখে গম্ভীর মুখে নট ব্যাড বলে চলে গেছেন জানালার ধারে। তখন থেকে একবারও ফিরে না তাকিয়ে একমনে নিচের ব্যস্ত রাজপথের যানবাহন চলাচল দেখছেন তিনি। ওখান থেকে নিশ্চয় খেলনার মতো লাগছে ওগুলোকে। অফিসটা বদলায়নি, বুড়া মেয়েও প্রায় আগের মতোই আছে, ভাবল রানা। সপ্রতিভ অভিজাত চেহারা, ধবধবে সাদা ইজিপশিয়ান কটনের স্টিক কলার শার্ট, দামি ট্রপিক্যাল স্যুট, ব্রিটিশ কায়দায় বাঁধা মেরুন স্টাইপ দেয়া লাল টাই, সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন। দাঁতে কামড়ে ধরে আছেন পাইপ, কিন্তু বেশ বুঝতে পারছেন রানা গোলমাল রয়েছে কোথাও। বুলস-আইয়ের চেয়ে ভালো লক্ষ্যভেদ হয় না, অথচ বুড়োটা বলেছে নট ব্যাড। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তারপর থেকে আর তো কিছুই স্বাভাবিক ঠেকছে না। বুড়া মিয়া কথা কয় না কেন? কারণ ছাড়া কিছুই ডাকেনি। কারণ ছাড়া নিশ্চয় ডাকেনি। কোনো অ্যাসাইনমেন্ট আছে ওর জন্যে? তাকাচ্ছে না ওর দিকে। আবার নেভা পাইপে 2বার টান দিয়েছে। দেখি তো বুড়ো, তোর কপালের বাম দিকের শিরাটা টিপ টিপ করে লাফায় কিনা। চেয়ারের হাতলে ভর দিয়ে কাত হয়ে ঝুঁকে রাহাত খানের কপাল দেখার চেষ্টা করল রানা। না, ঠিক বোঝা যাচ্ছে না। ঘুরে তাকালেন রাহাত খান। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রানা, যেন নড়ে বসছে। এমনিভাবে সিধে হলো উদাস চেহারা। ফিরে এসে ছাই পরিষ্কার করলেন তিনি পাইপের। টেবিল থেকে পাউচ তুলে নিয়ে তামাক ভরলেন বাউলে। কাজটা শেষ করে রনসন লাইটার জ্বালতে গিয়ে সিদ্ধান্ত পাল্টে বসলেন সুইবেল চেয়ারে। পাইপটা পিস্তলের মতো করে তাক করলেন রানার বুকে। পরিষ্কার দেখল রানা, কপালের শিরাটা টিপ টিপ করছে। কথা নেই মুখে। বল না বাপ, কি হয়েছে তোর? মনে মনে বলল রানা। রানা খুক খুক করে কাশলেন রাহাত খান। যা বলছিলাম। জি স্যার, তাড়াতাড়ি সায় দিল রানা। বুড়ো কুচকে ওকে দেখলেন রাহাত খান। এখনও কিছু বলিনি আমি। হোয়াট ডু ইউ মিন বাই জি স্যার? বকা খেয়ে চুপ করে থাকলো রানা। বুড়োর মেজাজটা এমন বদখত হয়ে আছে কেন? হয়েছেটা কি? 3বারের চেষ্টায় পাইপে আগুন ধরাতে পারলেন রাহাত খান। হাত মৃদু মৃদু কাঁপছে তার। মনে হলো কথাগুলো গুছিয়ে নিচ্ছেন। হার্টবিট বেড়ে গেল রানার। নিশ্চয় কোনো অ্যাসাইনমেন্ট। পাইপের বাউল থেকে বেরোনো ধোয়ার দিকে চেয়ে বললেন, রানা, কখনো কি তোমার মনে হয়েছে ব্যক্তিগত কাজে তোমাদেরকে ব্যবহার করেছি আমি? না স্যার, কখনোই না, জোর দিয়ে বলল রানা। আনমনা হয়ে গেলেন রাহাত খান, চুপ করে থাকলেন। স্যার, কোনো কাজে কি আমাকে? কিছুক্ষণ অপেক্ষার পর কথাটা আলতো করে পারল রানা। না, হ্যাঁ। অস্বস্তি বোধ করে বিরক্ত হয়ে উঠলেন রাহাত খান।
ভ্রুকুটি করে চাইলেন রানার দিকে। একটা কাজের কথা ভাবছি। কিছুটা বিসিআই সংক্রান্ত হলেও আসলে এর অনেকটাই ব্যক্তিগত বলতে পারো। রিটায়ার্ড মেজর জেনারেল আলী আশরাফকে তো চিনতে তুমি? অনামিকা দিয়ে ডান চোখের নিচে চুলকালেন রাহাত খান। জি স্যার, যোগ্য অফিসার ছিলেন। হ্যাঁ ছিল। খবরটা পড়েছ তাহলে? জি স্যার। খুবই দুঃখজনক ঘটনা। কারা যে এভাবে হঠাৎ? হাজী মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নানের নামটা আসেনি কোনো পেপারে? রানাকে থামিয়ে দিলেন রাহাত খান। আসেনি, কিন্তু কাজটা ওদেরই। ওর সেকেন্ড ইন কমান্ড মুফতি আউয়াল হানিফি নিজে উপস্থিত ছিল হত্যাকাণ্ডের সময়। নাম দুটো শুনে ভিতর ভিতর চমকে গেল রানা। এরা ঘোর জঙ্গি, ধর্মভিত্তিক, প্রক্রিয়াশীল। সাম্প্রদায়িক রাজনীতিতে আব্দুল হান্নান ও আউয়াল হানিফি পরিচিত নাম। নিজ দলে প্রচণ্ড প্রভাব আছে আব্দুল হান্নানের। ধরে নেওয়া যায় আগামী 5 বছরের মধ্যে দলের শীর্ষ অবস্থানে পৌঁছে যাবে। হানিফিও উঠে আসবে কাছাকাছি উঁচু কোনো পদে। গত এক সপ্তাহে শুধু এটুকু জানা গেছে, এদের নামে কোনো ফাইল নেই, পুলিশ বা ডিজিএফআই রিপোর্ট নেই, বললেন রাহাত খান। লোক দুটোর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে একটা সপ্তাহ ব্যয় করেছেন বস। অবাক হলো রানা। জিজ্ঞেস করল, ওদের ব্যাপারে খোঁজ নিয়েছেন কি স্যার? ওই হত্যাকাণ্ডের সঙ্গে ওরা জড়িত বলেই? সুইবেল চেয়ার ঘুরিয়ে জানালা দিয়ে শরৎ আকাশের সাদা মেঘের দিকে তাকালেন রাহাত খান। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আশরাফের অল্প বয়সী একটা মেয়ে আছে রানা। গত সপ্তাহে সন্ধ্যায় বাড়ি ফিরে বাবা মার ক্ষতবিক্ষত লাশ পেয়েছে মেয়েটা। জানা গেছে ওদের সম্পত্তি কিনে নেবে বলে পায়জামা পাঞ্জাবি পরা 3জন দাড়ি টুপিওয়ালা লোক এসেছিল বাংলোয়। যে গাড়ি নিয়ে এসেছিল খুন করে সেই গাড়ি নিয়েই চলে যায় তারা। খুনিদের ব্যাপারে জানাতে পারেনি পুলিশকে কিছুই। কেন খুন করা হলো স্যার? আশরাফের এস্টেট কিনে নেবার প্রস্তাব পাঠাচ্ছিল আব্দুল হান্নান বেশ কিছুদিন ধরে। আশরাফ তার এস্টেট বিক্রি করবে না জানানোর পর থেকে নানানভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল ওর উপর। এবার পাঠিয়েছে আলাওয়াল হানিফিকে ওর শেষ কথা জানাবার জন্যে। কক্সবাজারের এসপি আরমান আজিজুল হকের কাছ থেকে জানা গেছে কিছুটা, বাকিটুকু আজ করে নিয়েছি আমি। উদ্দেশ্যটা কি স্যার? শুধুই জমি দখল? না, দীর্ঘস্বরে বললেন রাহাত খান। সুইবেল চেয়ার ঘুরিয়ে রানার দিকে তাকালেন। আমাদের রোহিঙ্গা এজেন্টের মাধ্যমে যতটুকু তথ্য পেয়েছি তা থেকে জানা গেছে টেকনাফের ওদিকে মায়ানমার সীমান্তের ওপারে দলীয় জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে আব্দুল হান্নান বেশ অনেক দিন হলো। তবে মায়ানমার সরকারের চোখ পড়ে গেছে ইদানিং তাদের উপর। শীঘ্রই অস্ত্রের মুখে বাংলাদেশে পুশ ইন করা হবে জঙ্গিদের। সেই কারণে বাংলাদেশের ভেতরে কোথাও নিজেদের আস্তানা সরিয়ে আনতে চাইছে আব্দুল হান্নান। শহর থেকে কাছে অথচ জনবিরল একটা জঙ্গল ভরা পাহাড়ি অঞ্চল। পূবে মায়ানমার সীমান্ত, পশ্চিমে বঙ্গোপসাগর দিয়ে অস্ত্র আনা নেয়া আর যখন খুশি সরে পড়ার সুবিধা। এইসব দিক বিবেচনা করে তার আস্থানার জায়গা হিসেবে বেছে নিয়েছে সে আশরাফের এস্টেট। পথ থেকে কাঁটা সরিয়ে দিয়ে লোকটা ভাবছে এবার মেয়েটিকে বাধ্য করতে পারবে তার প্রস্তাব মেনে নিতে। ওর বোধ হয় ধারণা হয়েছে যা খুশি করে পার পেয়ে যাবে ও। অন্যায়ের প্রতিকার করার সাধ্য নেই কারো। সরকার ও প্রশাসন দেখেও না দেখার ভান করবে। স্যার, আমরা যদি এই কেসে অফিসিয়ালি হস্তক্ষেপের কোনো প্রক্রিয়ার নেই আমাদের, অন্তত এখনও। এটা একটা ক্লিন মার্ডার কেস, সিভিল ক্রাইম। পুলিশ ডিল করবে এবং যথারীতি কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। খুক খুক করে কাশলেন রাহাত খান। কিছুক্ষণ চুপ করে থেকে আবার মুখ খুললেন। আশরাফ দম্পতিকে ঘনিষ্ঠভাবে চিনতাম আমি। খুব বড় মনের মানুষ ছিল আশরাফ। আমার চেয়ে বেশ কিছুটা জুনিয়র হলেও ওর সঙ্গে সম্পর্কটা ছিল আমার বন্ধুর মতোই। ওর বিয়েতে গিয়েছিলাম আমি বরপক্ষ হয়ে। পারিবারিক সব অনুষ্ঠানে আমাকে জোর করে ধরে নিয়ে যেত। ওর মেয়ের জন্মদিনে দাওয়াত পেতাম প্রতি বছর। আমার কোলে উঠতে আমার কোলে উঠলে নামতে চাইতো না পিচ্চিটা। মাত্র 23 বছর বয়সে একদম ইতিম হয়ে গেল আনিকা। নরম স্বরে জানতে চাইল রানা। আব্দুল হান্নান আর মুফতি হানিফি এখন কোথায় স্যার?
রানার দিক থেকে চোখ সরিয়ে পাইপের বাউলের দিকে তাকালেন রাহাত খান। নাফ নদীর ওপারে বার্মিজ এক জমিদারের শিকারের কুঠি ভাড়া নিয়েছে ওরা। মায়ানমারের ওদিকের মানচিত্র দেখে বের করেছি। থুরং নামে একটা গ্রামকে পাশ কাটিয়ে যেতে হয় ওখানে। পাহাড় জঙ্গল ভরা দুর্গম নির্জন এলাকা। থেমে গেলেন রাহাত খান। পাইপটা নিভে গেছে। ওটা আবার ধরালেন। থেমে থেমে বললেন, বুঝতে পারছি না ঠিক কী করা উচিত। মাথা নিচু করে চিন্তা করছে রানা। ভুলে গেছে রাহাত খানের উপস্থিতি। ও জানে না ওর দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন বৃদ্ধ। পরিষ্কার উপলব্ধি করল ও, আমার বন্ধুর হত্যাকাণ্ডের প্রতিশোধ নাও। এই নির্দেশ অফিসিয়ালি দেয়া যায় না। নির্দেশ দিচ্ছেন না রাহাত খান, তথ্য সংগ্রহ করেছেন। তারপর এমন একটা পর্যায়ে এসেছেন যখন ন্যায় বিচার করতে হলে কাউকে না কাউকে নিজের হাতে আইন ও অস্ত্র তুলে নিতে হবে। এখানটাতেই থমকে গেছেন নীতিবান জেনারেল। মুখ ফুটে বলতে পারছেন না, যাও রানা, ওই খুনি পিশাচগুলোকে খতম করে দিয়ে এসো। কী করা উচিত তা নিয়ে কোনো দ্বিধা নেই রানার মনে। মেজর জেনারেল আলী আসাব বা তার স্ত্রীকে ভালোভাবে চেনে নাও, চিনবার দরকারও নেই। নিরস্ত কয়েকজন বর্ষিয়ান মানুষকে খুন করেছে আব্দুল হান্নান আর মুফতি হানিফি। কেন? নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। জঙ্গি ফ্যানাটিকদের ট্রেনিং দিয়ে এদেশের বুকে বিষাক্ত সবল হেরে ক্ষমতা দখলের মতলবে। ব্যাপারটা জানার পর ওর কী করা উচিত? অবশ্যই সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, তাই না? দেশের স্বার্থে এদের উপর পাল্টা আঘাত আনা জরুরি। ওই নরপিশাচগুলো এখন গুলি করে নিরপরাধ মানুষ মারছে। এরপর বোমা ফাটিয়ে শত শত সাধারণ বিরোধী মানুষের জীবন নেবে। এদেশে গণতন্ত্র যতদিন আছে ক্ষমতায় বসতে পারবে না ওরা কিছুতেই। কিন্তু সংগঠিত হবার সুযোগ পেলেই ধর্মের নামে খুন, জখম, বোমাবাজি, অন্যায়, অত্যাচার, মিথ্যাচার ও জুলুম জবরদস্তির মাধ্যমে গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করবে। যার যেমন খুশি ফতোয়া দিয়ে গলা রগ হাত কাটবে মানুষের। দেশটাকে নিয়ে যাবে চরম জাহিলিয়াত ও অন্ধকারের যুগে। থেমে যাবে জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, বুদ্ধির চর্চা, অগ্রগতি, উন্নতি। আফগানিস্তান বা পাকিস্তানের মতো বসবাসের অনুপযোগী হয়ে পড়বে লাখো শহীদের রক্তে অর্জিত সোনার বাংলাদেশ। জঙ্গি কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা রাখছে এই আব্দুল হান্নান আর তার চেলা আওয়াল হানিফি। ধর্মান্ধ এই অর্ধশিক্ষিত স্বল্প বুদ্ধির লোকগুলো অধর্মকেই ধর্মজ্ঞান করে এদেশেরই কিছু তরুণকে টাকার লোভ দেখিয়ে ভুল পথে চালনা করে আত্মঘাতী বানাচ্ছে। সুখ, স্বাচ্ছন্দ্যে উন্নতি বিঘ্নিত করতে চাইছে জনসাধারণের। তিক্ত অনুভূতি হলো রানার মনে। এই তো সেদিন ও কাগজে দেখেছে চট্টগ্রামেরই কোথায় যেন একের পর এক মানুষ খুন করছে সীমান্তের ওপার থেকে আসা এক পাগলা হাতি। এরা সেই পশুর চেয়েও ক্ষতিকর, ভয়ঙ্কর ও বিপজ্জনক। ঘাতক প্রাণী মেরে ফেললে দোষ হয় না অন্তার। হঠাৎ চোখ তুলে রানা দেখল একদৃষ্টে ওর দিকে চেয়ে আছেন রাহাত খান। চুপচাপ লক্ষ্য করছেন ওর ভাবান্তর। নিচু কণ্ঠেও বলল, সাক্ষ্য প্রমাণ না থাকায় আদালতে এদের বিচার বা শাস্তি হবে না স্যার, কিন্তু বেঁচে থাকলে সেই আদালতেই বোমা মেরে খুন করবে ওরা বিচারককে। মেজর জেনারেল মেজর জেনারেলের দৃষ্টি ফাঁকা হয়ে গেল মুহূর্তের জন্য। নিজের ভেতরে জবাব খুঁজলেন যেন তিনি। তারপর নিয়ে ফেললেন সিদ্ধান্ত। ধীরে ধীরে পাশ ফিরে সরু একটা ফাইল তুলে টেবিলের উপর রাখলেন। ওটাতে কোনো টাইটেল নেই, টপ সিক্রেট বোঝাতে কোনো লাল ফিতেও নেই। ফাইলটা টেবিলের উপর দিয়ে ঠেলে দিলেন তিনি রানার দিকে। মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে পাগলা হাতি এসে আমাদের মানুষ খুন করছে। ওটা শিকারে আগ্রহী হতে পারো মনে করে তোমার জন্যে একটা পারমিশন করিয়ে রেখেছিলাম। চিফ ফরেস্টারের সই করা পারমিট ফাইলেই পাবে। ডক্টর শামসের আলীর কাছ থেকে হান্টিং রাইফেল আর স্পেশাল গুলি গতকালই পেয়েছ। ওগুলো নিয়ে কি করবে সে সিদ্ধান্ত তোমার। টেবিলের বাম পাশ থেকে মোটাসোটা একটা ফাইল টেনে নিলেন বৃদ্ধ। তার মানে এবার তুমি কেটে পড়ো বাছা। সরু ফাইলটা তুলে নিয়ে বৃদ্ধের অফিস থেকে বেরিয়ে গেল রানা নিঃশব্দে। হঠাৎ করে ঘুরলে ও দেখতে পেত সচেনেহ দৃষ্টিতে চেয়ে রয়েছেন কট্টর বৃদ্ধ ওর দিকে।
টেকনাফ এলাকায় পাগলা হাতির উপদ্রবের খবরটা চোখ এড়ায়নি বুড়োর, ভাবল রানা। ওদিকের কয়েকটা গ্রামে 8-10 জন লোক মেরে ফেলেছে একটা পাগলা সাদা হাতি। নাপ নদী পেরিয়ে মায়ানমার থেকে আসে মদ্দা হাতিটা। বেশ কিছুদিন ধরেই বাড়িঘর ক্ষেত খামার নষ্ট করছে ওটা আশপাশের গ্রামগুলোতে। রাইফেল নিয়ে ওখানে যাবার মতো ভালো একটা ছুতো বটে। বুড়ো ঘর থেকে বেরিয়ে ইলোরাকে কৌতূহল বুড়োর ঘর থেকে বেরিয়ে ইলোরাকে কৌতূহল নিয়ে তাকাতে দেখে চোখ টিপল। তারপর ওর দিকে এগোবার ভঙ্গি করলো। ভয় পেয়ে মেয়েটা টেবিল থেকে মোটা একটা রুল দুলছে দেখে হাসি মুখে বেরিয়ে গেল করিডরে। সিঁড়ি বেয়ে এক ফ্লোর নিচে নেমে নিজের অফিস কামরায় ফিরল। ঘড়ি দেখল সকাল 10:30। অফিসে ঢুকে প্রথমেই ওর সেক্রেটারি মিথিলাকে ছুটির দরখাস্ত টাইপ করতে বলল রানা। তারপর মন দিল ফাইলে। রাহাত খানের নিজ হাতে আঁকা সুন্দর মানচিত্রটা দেখে অবাক হলো। পথের দূরত্ব দেখানো হয়েছে 10.5 মাইল, তবে সেটা নাপ পেরোনোর পর। চোরাকারবারিদের ব্যবহৃত একটা মেঠো পথের সংক্ষিপ্ত বর্ণনাও আছে। মানচিত্রটা সযত্নে পকেটে রেখে দিল। ওটা সংগ্রহের সেরা জিনিসগুলোর অন্যতম হিসেবে মর্যাদা পাবে ওর কাছে বাকি জীবন। ফাইলটা পড়া শেষ করে ডয়ারে রেখে তালা আটকালো রানা। সেক্রেটারি মিথিলা ছুটির দরখাস্ত নিয়ে আসার চোখ বুলিয়ে দেখল ভুলভাল আছে কিনা। তারপর প্রশংসার দৃষ্টিতে ওকে সিক্ত করে সই করে দিল। ওটা যাবে এবার চিফের কাছে। কম্পাস, জাঙ্গল ফেটিক কমান্ডো নাইফ, কম্বাট বুট, জাল বার্মিস পরিচয় পত্র, বার্মিস গান লাইসেন্স সহ ওর জন্য সাজিয়ে রাখা হ্যাভার্স একটা স্পেশাল এফেক্টস ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করে নিল রানা। রওনা হয়ে গেল লিফটের দিকে। ওর পরিচয়পত্রে লেখা আছে ও মায়ানমার ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার। 5 মিনিট পর প্রকাণ্ড দালানটার প্রশস্ত গেট দিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল রানার লরেল গ্রিন মেটালিক কালারের টয়োটা প্রিমিও সেডান 3। চওড়া একটা বাঁক নিয়ে সাবলীল ভঙ্গিতে বাংলাদেশ বিমানের ফকার 28 নেমে এলো কক্সবাজার এয়ারপোর্টের রানওয়েতে। সংক্ষিপ্ত দৌড় শেষে রাজকীয় ভঙ্গিতে থেমে দাঁড়ালো টার্মিনাল ভবনের সামনে। সিঁড়ি লাগানো হতেই খুলে গেল দরজা। সুন্দরী এয়ার হোস্টেস এর মিষ্টি হাসি উপহার নিয়ে একে একে নামতে শুরু করলো যাত্রীরা। সবার সাথে নামলো সুদর্শন এক সুঠামদেহী যুবক। পিঠে একটা হ্যাভারস্যাক, হাতে কালো একটা লম্বা কেস। স্পেশাল পারমিশন নেওয়া আছে রানার। টার্মিনাল ভবনে যেতে হবে না ওকে। টারম্যাকে পা রাখতেই ওর পাশে এসে থামলো সবুজ একটা ঝরঝরে জিপ গাড়ি। ড্রাইভিং সিট থেকে লাফ দিয়ে নামলো হাসিখুশি এক সপ্রতিভ তরুণ। রানার হাত থেকে প্রায় জোর করে কালো কেসটা নিয়ে জিপের পিছনের সিটে রাখতে রাখতে জিজ্ঞেস করলো, কেমন আছেন মাসুদ ভাই? ভালো, সংক্ষিপ্ত জবাব দিল রানা। তোমার কি খবর তুহিন? চলছে মাসুদ ভাই। রাইফেলের কেসের পাশে হ্যাভারস্যাক নামালো রানা। চলে এলো সরাসরি কাজের কথায়। রুম বুক করা হয়েছে? জি মাসুদ ভাই। নাফ হোটেলের দোতলায় আপনার রুম, সিঁড়ির ডান পাশেরটা, ইতস্তত করল তরুণ। ঢাকা থেকে সোহেল ভাই বললেন জিপ নিয়ে সরাসরি টেকনাফে চলে যাবেন আপনি। ড্রাইভার হিসেবে আমিও কি আসবো আপনার সঙ্গে? সারাদিন অফিস করার পর নিশ্চয় ক্লান্তি লাগছে আপনার। বিশ্রাম নিয়েছি দুপুরে, বলল রানা। টেকনাফে পৌঁছেও কম করেও 2 ঘন্টা রেস্ট নিতে পারবো। তুমি পরে এক সময় ওখান থেকে জিপটা সংগ্রহ করে নিও, ঠিক আছে? ওকে মাসুদ ভাই। ইগনিশন কি বাড়িয়ে দিল তুহিন। আমি তাহলে রিক্সা নিয়ে শহরে চলে যাই। চাবিটা নিল রানা, বলল রিক্সায় ফিরতে হবে না, আমিই বাসায় নামিয়ে দিয়ে যাব তোমাকে। খুশি হলো তরুণ বিসিআই এজেন্ট। কিছুক্ষণ মাসুদ ভাইয়ের সঙ্গ পাওয়াও অনেক লাভ। হাসি মুখে উঠে বসলো প্যাসেঞ্জার সিটে। 15 মিনিট লাগলো রিক্সার ভিড়ে পথ করে চট্টগ্রাম কক্সবাজারের প্রশস্ত নতুন মহাসড়কে উঠতে। ডানে তাকিয়ে বঙ্গোপসাগরের গায়ে শেষ বিকেলের চোখ ধাঁধানো সোনালি সূর্যটাকে জলজল করতে দেখল রানা। তুহিনকে ওর বাসায় নামিয়ে দিয়ে ছুটল জিপ। রামু পর্যন্ত চমৎকার রাস্তা। ওখান থেকে ডাইনে মোড় নিয়ে পড়ল টেকনাফের পথে। মিটারে চোখ বুলিয়ে আগেই নিশ্চিত হয়ে নিয়েছে রানা টাঙ্ক ভরা আছে ফিউয়েলে। এক্সেলেটরটা পেডালে চাপ দিয়ে টের পেয়েছে। দেখতে ঝরঝরে হলে কি হবে, ফাইন টিউন করা রিকন্ডিশন ইঞ্জিন হারা দেয় একটু ইশারা পেলেই।
কিন্তু স্পিড তোলার উপায় নেই, সরু পথ। খানিক পরেই সন্ধ্যা নেমে আসবে বলে রাস্তায় যানবাহনের সংখ্যা কম। হিমছড়ি যাবার চাঁদের গাড়ির মতো প্রাচীন সাতখোলা জিপ, ধোয়া তৈরির কারখানা, নরবরে বেবি ট্যাক্সি আর দু একটা স্যাকরা বাস। রাস্তার দুপাশে ডানে বামে ফসলের সবুজ ক্ষেত, কখনো দু একটা সনের ঘর, কখনো সখনো নিচু টিলার উপর অপূর্ব সুন্দর ঐতিহাসিক বৌদ্ধ মন্দির। আঁকাবাঁকা সরু পথে একটানা কিছুক্ষণ চলার পর রানার মনে হলো গোলকধাঁধায় পড়ে একই পথে ঘুরপাক খাচ্ছে বুঝেও গন্তব্যে পৌঁছানো যাবে না কোনো দিন। সূর্যটা আকাশ রাঙিয়ে দিয়ে ডুবে গেল দিক চক্রবালের ওপারে। তারপর অল্পক্ষণের মধ্যেই ঝপ করে নেমে এলো অন্ধকার। ঘড়ি দেখলো রানা 6:15। গতি আরও কমাতে হলো ওকে। হেডলাইটের উজ্জ্বল আলোর আকর্ষণে ছুটে এসে জিপের উইন্ডশিল্ডে ঝাঁপিয়ে পড়ে ভর্তা হচ্ছে অজস্র বেপরোয়া পোকা।